সেই কবে থেকে বলছি পরী দেখবো পরী দেখবো, কিন্তু আমার সামনে কোনো পরীর নাগালি তো পাচ্ছি না। পরী কোথায়? কোথায় গেলে আমি পরী দেখতে পাবো? এভাবেই পল্লবী সবসময় পরী খুঁজতো। বাবা মাকে হারানোর পর থেকেই পল্লবী তাদের পুরনো বাড়িতে থাকতে শুরু করে। এই যে পল্লবী, ওই বিড়বিড় করতে করতে কোথায় যাচ্ছিস? এদিকে একটু আয় তো দেখি। এই বাক্সটা আমার মাথায় একটু তুলে দে তো। আমি কিছুতেই যে এই বাক্সটা মাথায় তুলতে পারছি না। আমি এক্ষুনি তুলে দিচ্ছি, কিন্তু কাকু তুমি কি বলতে পারো পরীরা কোথায় থাকে? আমি কোথায় গেলে পরীদের দেখা পাবো? বলো না কাকু, তুমি তো জ্যোতিষী, তুমি নিশ্চয়ই পরীদের দেখতে পারো। বুঝেছি, এই মেয়ের মাথায় আবার পরী দেখার ভূত চেপেছে। যাই হোক, ওকে একটু ফাঁদে এখন ফেলা যাবে। তুই পরী দেখবি রে মা? এই কথাটা যদি তুই আগে বলতি তাহলে তো তোকে আর এতদিন অপেক্ষা করতে হতো না। হা 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 হা। সত্যি বলছো কাকু? তুমি আমাকে পরী দেখাতে পারবে? এই কথাটা তো আগে বলবে, তাই না কাকু? আরে পাগল মেয়ে, পরী দেখা কি এতই সহজ নাকি? পরী দেখতে হলে তো আগে কিছু শাস্ত্র মেনে যজ্ঞ করতে হবে। আচ্ছা শোন মা, তুই এক ঝুড়ি ফুল, 5 লিটার দুধ আর এবং 2000 টাকা নিয়ে তুই আমার বাড়িতে চলে আসিস। আমি সব শাস্ত্র মেনে যজ্ঞ করব। তখনই পরীরা আসলে তুই পরীদের দেখতে পাবি। ও আচ্ছা, এত কিছু জোগাড় করা তো অনেক কঠিন। তবে পরী দেখার জন্য হলেও আমি এই সবকিছু জোগাড় করব। আমার যে পরী দেখার ভীষণ শখ। এ কথা বলেই পল্লবী বাক্সটি তার মাথায় তুলে দেয়। এই পল্লবী তো খুবই বোকা। পরী দেখবে? যাক, ভালোই হলো। আমি আমি ফ্রিতে দুধ, টাকা, ফুল সবই পেয়ে যাব। এসব কথা চিন্তা করে নরেশ ভীষণ খুশি হয়। আর এইদিকে পল্লবী বেশি বেশি করে কাজ করতে শুরু করে। বাহ বাহ পল্লবী, তুই তো আগের থেকে ভালো কাজ করছিস। আগে তো এক ঝুড়ি ফলও আনতে পারতি না, এখন একাই 3 ঝুড়ি ফল আনছিস। আমার তো মনে হচ্ছে তোর ফল দিয়েই আমার দোকান চলে যাবে। আসলে দাদা, আমার কিছু টাকার ভীষণ দরকার, তাই তো দুদিন থেকে সারাদিন জঙ্গলেই পড়ে থাকছি। বলছি কি দাদা, তুমি আমাকে 3000 টাকা দিতে পারবে? আমি ফল দিয়েই তোমার সব টাকা শোধ করে দিব। তোর কাজের যে গতি হয়েছে তাতে 3000 কেন, 13 লাখ টাকা দিতেও আমার কোনো সমস্যা নেই। এই নে টাকা। আর শোন, এখন থেকে এভাবেই বেশি বেশি কাজ করবি। পল্লবী টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। আর নরেশের কথা মতো ফুল, দুধ এবং টাকা নিয়ে নরেশের বাড়িতে যায়। এই যে কাকু, তুমি আমাকে যেভাবে বলেছিলে আমি তো সেভাবেই কাজ করছি। এখন তুমি আমাকে পরী দেখাও দেখি। আরে বাবা, কেবল তো তুই যজ্ঞের জিনিসপাতি নিয়ে আসলি, এখন আমাকে যজ্ঞ করতে হবে, আহ্বান জানাতে হবে। শোন, তুই সন্ধ্যার সময় পূবের জঙ্গলে যাস, ওখানে পরীরা এসে তোর সাথে দেখা করবে। সত্যি বলছো কাকু? ঠিক আছে, তুমি যজ্ঞ শুরু করো, আমি পূবের জঙ্গলে যাচ্ছি তাহলে। পল্লবী চলে যাওয়ার পরে নরেশ বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, যা যা, পূবের জঙ্গলে গিয়ে শাকচুন্নিদের খাবার হ। ওই পূবের জঙ্গল তো শাকচুন্নিতে ভরা, ওইখানে গেলে তো আর জীবন নিয়ে ফিরতে পারবি না। আর পল্লবী পূবের জঙ্গলের দিকে যেতেই থাকে এবং সেখানেই পরীদের জন্য অপেক্ষা করতে থাকে। কি কাণ্ড! সে কখন থেকে এখানে অপেক্ষা করছি, কিন্তু কোনো পরী এসে তো আমার সাথে দেখা করছে না।
তবে কিনা কাকু আমাকে বোকা বানালো, কিন্তু আমাকে বোকা বানাতো এতটাও সহজ নয়। আমাকে সবাই বোকা বললেও আমি অনেক চালাক, আমি পরীদেরকে খুঁজেই বের করব। এসব কথা বলে পল্লবী পরীদেরকে জঙ্গলের মধ্যে খুঁজতে থাকে। আর খুঁজতে খুঁজতে পল্লবী হঠাৎ দেখতে পায় একটি গাছের মধ্যে, গাছের ডালে লম্বা লম্বা 2 গুচ্ছ চুল ঝুলছে। এত লম্বা চুল, এই নিশ্চয় পেতনির চুল। হে ঈশ্বর, রক্ষা করো আমায়, পরী দেখতে এসে কিনা পেতনিদের খাবার হব। এসব কথা বলে পল্লবী দ্রুত তার বাড়িতে চলে আসে। আর পরের দিন সকালে সে নরেশের বাড়িতে যায়। কাকু, তুমি কি আমাকে মারতে চেয়েছিলে নাকি? হ্যাঁ, আমি পরী দেখতে চেয়েছিলাম, পেতনি নয়। কিন্তু তুমি আমাকে পেতনিদের কাছে কেন পাঠিয়েছিলে? পল্লবীর কথা শুনে নরেশ ভীষণ ভয় পেয়ে যায় এবং বলতে থাকে, এখন কি করব? এ তো দেখছি শাক চুন্নির পেটে যায়নি। এসব তুই কি কথা বলছিস পল্লবী? আমি তোকে কেন শাক চুন্নির কাছে পাঠাবো? কি হয়েছে আমাকে একটু খুলে বল তো। তারপর পল্লবী নরেশকে সব কথা খুলে বলে। আর সব কথা শুনে নরেশ স্বস্তির নিঃশ্বাস ফেলে আর বলতে থাকে, যাক বাবা, বাঁচলাম। আমি আরো কিনে কি ভাবছিলাম। আরে পাগল মেয়ে নাকি তুই? ওইগুলো পেতনি তোকে কে বলেছে? ও তো দুটো পরী গাছের ডালে বসে চুল শুকোচ্ছিল চাঁদের আলোতে। বোকামি তো তুই করেছিস, আজ আবার যাস, দেখতে পাবি। এসব কথা শেষ করে পল্লবী পূবের জঙ্গলের দিকে রওনা দেয়। এবং সেই গাছের ডালে সেই সোনার চুল দেখতে পায়। কি মুশকিলে পড়লাম রে বাবা, কাল দেখলাম সাধারণ চুল, আর আজকে দেখছি সোনার চুল। পরীদের চুল কি দিন দিন পাল্টে যায় নাকি? এসব ভেবে ভয় পেয়ে কোনো লাভ নেই, আজ আমি পরী দেখবই দেখব। এসব কথা বলে পল্লবী সেই সোনার চুলের কাছে যায়, আর তখনই সেখানে দুটো শাকচুন্নি প্রকট হয়। আমি জানতাম তুই আমার ফাঁদে পা দিবি। কালকে সব ঘটনা আমি আড়াল থেকে দেখছিলাম। তুই কাল পরীদের সাধারণ চুল দেখে পালিয়ে গিয়েছিলি, আর তাই তো আমি আজ আমার সোনার চুলগুলো এখানে রেখে দিয়েছিলাম। আমি জানতাম তুই সোনার চুল দেখতে এখানে অবশ্যই আসবি, আর এখন আমরা দুজন তোকে চিবিয়ে চিবিয়ে খাবো। আমি কি ভুল করলাম? পরীদের লম্বা চুল ভেবে কিনা শাকচুন্নিদের ফাঁদে পড়লাম। এই বিপদ থেকে যে আমাকে উদ্ধার হতেই হবে। শাকচুন্নি, শাকচুন্নি, আমাকে তোমরা খেও না, আমি যে পরী না দেখে মরতে চাই না। পল্লবীর এমন কাকুতি মিনতিতে শাকচুন্নিদের কিচ্ছু এসে যায় না। আর তখনই সেখানে একটি পরী এসে হাজির হয়। একই পরী এসেছে, চল পালাই, নয়তো আজ প্রাণ নিয়ে আর ফিরতে পারবো না। এই যে মেয়ে, এখনই তো তোমার প্রাণটা যেত। তুমি জানো না এই জঙ্গলে শাকচুন্নিদের বসবাস? তুমি এই জঙ্গলে কেন এসেছিলে বলো তো? ভাগ্যিস আমি সময় মতো চলে এসেছিলাম, নয়তো শাকচুন্নিরা তো তোমাকে চিবিয়ে চিবিয়ে খেত। বলছি মেয়ে, কি হলো বলো কিছু। এরপর পল্লবী তার পরী দেখার বিষয়ে সবকিছু খুলে বলে পরীদেরকে। আর এসব শুনে পরীটা ভীষণ হাসতে থাকে। তোমার পরী দেখার এতই শখ, আর এই জন্যই তো সেই জ্যোতিষী তোমাকে বোকা বানিয়েছে। যাই হোক, এখন তো পরী দেখেছো, আর কোনোদিন এই জঙ্গলে এসো না যেন, নয়তো শাকচুন্নিরা তোমাকে তাদের খাবার বানাবে। তবে তোমার পরিভক্তি দেখে আমাদের খুব ভালো লেগেছে, আর তাই আমরা তোমাকে একটি উপহার দিতে চাই, যা তোমার বুদ্ধির দুয়ার খুলে দিবে। তুমি আর কোনোদিনও বোকা হবে না। এ কথা বলে রানী পরী তার গলা থেকে মুক্তোর মালাটি খুলে পল্লবীর হাতে দেয়, আর নীলপরী হীরের মালাটি খুলে দেয়। হীরে এবং মুক্তোর মালা পরে পল্লবী খুশি মনে বাড়িতে চলে যায়।